স্কলারশিপ। এবং আমাদের সাথে আজকে সম্মানিত অতিথি হিসেবে আছেন আহ একজন কমনওয়েলথ স্কলার তানহা এমিতা আপু। আপু স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটি অফ স্টার্লিং থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন এবং বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একজন লেকচারার হিসেবে কর্মরত আছেন। এছাড়াও আপু একজন উদ্যোক্তা এবং মিডিয়া প্রফেশনাল হিসেবেও কাজ করছেন এবং খুব সম্ভবত আপু আবারও স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে বাইরে চলে যাবেন। সো আমরা খুবই লাকি যে আপুকে আমরা আমাদের মাঝে আজকে পেয়েছি। আর আপুর স্কলারশিপ জার্নি এবং এক্সপিরিয়েন্স সবটাই শুনবো। তার আগে সবাইকে আমি একটু অবগত করতে চাই আজকের এই সেশনে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় তো আছেই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, হাজী দানেশ, বিউপি, হোম ইকোনমিক্স থেকে আছেন অনেকে, কুষ্টিয়ার ইসলামিক ইউনিভার্সিটি থেকে আছেন, উত্তরা ইউনিভার্সিটি থেকে আছেন, আরো অনেক ইনস্টিটিউট থেকে যুক্ত হয়েছেন, অনেক লম্বা লিস্ট। আপনারা কি কোন ইউনিভার্সিটি থেকে আছেন, কি বিষয়ে পড়াশোনা করছেন, কোন সেশনে আছেন আমাদেরকে কিন্তু চ্যাট বক্সে জানাতে পারেন লিখে। এবং এই সবগুলো ইউনিভার্সিটি, বেশিরভাগ ইউনিভার্সিটিরই রিসার্চ সোসাইটি আছে, ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির মতো। এই রিসার্চ সোসাইটি গুলো নিয়ে একত্রে কাজ করে বাংলাদেশ রিসার্চ সোসাইটি, যার ফলস্বরূপ আমরা এই ধরনের সেশন গুলো আপনাদের প্রতিনিয়ত উপহার দিতে পারি। আর আজকের এই সেশনটা আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষত যাদের স্বপ্ন আছে স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যাবেন। অনেক ক্ষেত্রে আমাদের কাছে প্রপার ইনফরমেশন থাকে না, ইনফরমেশন গুলো হয়তো গোছানো থাকে না, আমাদের গাইডলাইন থাকে না প্রপার, বা আমরা বুঝতে পারি না কি কি ডকুমেন্ট লাগবে বা ডকুমেন্ট গুলো কিভাবে রেডি করবো, কি কি স্টেপ ফলো করতে হবে। একটা অস্পষ্ট ধারণার মধ্যে আমাদের বাস করতে হয় এইসব বিষয় নিয়ে। সো এই পরিস্থিতি থেকে সবাইকে বের করে আনার জন্য ডিআরএস এই ধরনের সেশন গুলো আয়োজন করে থাকে। অফলাইন অনলাইন দুভাবেই সেশন আয়োজন করে থাকে এবং খুব রিসেন্টলি একটা সেশন আয়োজিত হয়েছে অফলাইনে ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে, যেটা ছিল জাপানের খুব বিখ্যাত একটা স্কলারশিপ, মিক্সড স্কলারশিপ নিয়ে সেশনটা ছিল। এবং আজকের যেটা নিয়ে আমরা আলোচনা করবো, মানে তানহা এমিতা আপু আমাদেরকে যেটা নিয়ে গাইড করবেন, সেটা হচ্ছে বিশ্বের খুব প্রেস্টিজিয়াস স্কলারশিপ গুলোর মধ্যে একটা কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে। আমি আপুর কাছে সরাসরি চলে যাব, তার আগে আমি আমাদের ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির বর্তমান প্রেসিডেন্ট ফাহিম হাসান মাহাদিকে অনুরোধ করবো সবার উদ্দেশ্যে একটা শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাকে শোনা যাচ্ছে রাইট? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ হুমায়রা আনজির আপু, আওয়ার অনারেবল ট্রেজারার। আমি প্রথমেই ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের সেশনের সম্মানিত গেস্ট এবং আমাদের আজকের মেইন সেশনটা যিনি পরিচালনা করবেন, তানহা এমিতা বা তানহা তারান্নম আপুকে, ম্যামকে। তিনি একই সাথে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছেন এবং তিনি একজন কমনওয়েলথ স্কলারশিপ হোল্ডার এবং তিনি এগুলো নিয়ে কাজ করেন, স্কলারশিপস নিয়ে, এবং তিনি ইংলিশ ডিপার্টমেন্টের লেকচারার। সো হুইচ ইজ ভেরি অ্যামেজিং। আমরা এখানে সায়েন্স, আর্টস, কমার্স বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে অনেকগুলো স্টুডেন্টস আমাদের সাথে আজকে জয়েন করেছে। এখন পর্যন্ত 116 জন জয়েন করেছে, আরো জয়েন করবে আস্তে আস্তে। আমি জানি যে রেজিস্ট্রেশনের চেয়ে আরো অনেক বেশি করেছে। সো আই হোপ যে আজকের সেশনটা খুবই ইনফরমেটিভ হবে এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটিতে স্কলারশিপ অ্যান্ড হায়ার এডুকেশন উইং আছে। সেই উইং এর আন্ডারে আমরা এই ধরনের স্কলারশিপ রিলেটেড সেশনগুলো এর আগেও পরিচালনা করেছি এবং ভবিষ্যতেও করব। যেমন আজকে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ম্যাম যে সেশনটা নিচ্ছেন, এরপরে আবার আজকে 10 তারিখ, এরপরে আমি একটা ঘোষণা দিচ্ছি যে 20 তারিখে ইনশাআল্লাহ আমরা ইরাসমাস মুন্ডাস যে স্কলারশিপ আছে ওইটা নিয়ে আরেকটা সেশন করব। আজকে কমনওয়েলথ নিয়ে হচ্ছে, নেক্সট ডে আমরা ইরাসমাস মুন্ডাস নিয়ে আরেকটা ডিটেলস সেশন করব এবং আরো স্কলারশিপ রিলেটেড সেশনগুলো আমরা রেগুলার ভাবে করতে থাকবো। অ্যাজ ইউ অল নো যে কমনওয়েলথ স্কলারশিপটা বেসিক্যালি
ইউকে বা ইংল্যান্ডের রিলেটেড স্কলারশিপ এবং ব্রিটিশ অধ্যুষিত যে দেশগুলো ছিল, কমনওয়েলথ কান্ট্রি যেগুলো ছিল, তাদের সিটিজেনদেরকে বেসিক্যালি এই স্কলারশিপটা দেওয়া হয়। এবং এই স্কলারশিপ গুলো রিসার্চের ক্ষেত্রে অনেক হেল্পফুল হয়। এবং ইউকের বিভিন্ন ইউনিভার্সিটিতে কমন স্কলারশিপটা অনেক ভ্যালুয়েবল। তো আমি মনে করি যে আজকের সেশনটা আমরা এইটার ডিটেলস গুলো জানতে পারবো। এবং এর পাশাপাশি আমাদের ম্যামের এক্সপেরিয়েন্স, তিনি যেহেতু পাশাপাশি একজন স্কলার, তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতেও আছেন, তো আমরা তার কাছ থেকেও অভিজ্ঞতাগুলো জানতে পারবো। এবং আমি যতদূর জানি যে ম্যাম ইউনিভার্সিটি অফ স্টার্লিং এ পড়াশোনা করেছেন, সো আমরা সেই অভিজ্ঞতাগুলো তার কাছ থেকে জানবো। এবং সব মিলিয়ে আশা করছি খুবই দারুণ একটা সেশন হবে। অলরেডি রেকর্ডিং শুরু হয়ে গিয়েছে। নেক্সটে যদি কেউ এই সেশনটা মিস করে, আমরা ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড করে দিব, যাতে করে পরবর্তীতেও এই সেশনগুলো আপনারা জানতে পারেন। সো সব মিলিয়ে আমি আর কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের সেশনটি যারা অর্গানাইজ করেছেন, সকল এক্সিকিউটিভ ভলান্টিয়ার্স এবং সর্বোপরি আমাদের তানহা তারান্নুম ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্লিজ শুরু করে দেন। অসংখ্য ধন্যবাদ ফাহিম। আমি সরাসরি আপুর কাছে চলে যাব, তানহা এটা আপুর কাছে মূল সেশনটা শুরু করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ হুমায়রা। আসসালামু আলাইকুম সবাইকে। এম আই অডিবল? আমার শোনা যাচ্ছে? জি আপু। গ্রেট। সো ফাহিম ভাই আপনাদেরকে অনেক কিছুই বলেন কমনওয়েলথ স্কলারশিপ সম্পর্কে। অ্যান্ড ইনিশিয়ালি আমার বক্তব্যগুলো এরকমই ছিল যে কমনওয়েলথ স্কলারশিপ হচ্ছে ইউকেতে মেইনলি এটার বেসটা হচ্ছে ইউকের 4টা যে কন্টিনেন্ট আছে আপনাদের, ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড আর নর্দার্ন আয়ারল্যান্ড। সো এই 4টা কন্টিনেন্টে যতগুলো ইউনিভার্সিটি আছে, সবগুলো ইউনিভার্সিটিতেই হচ্ছে আপনারা পড়াশোনা করতে পারবেন কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে। অ্যান্ড আমাকে কি প্রেজেন্ট স্ক্রিন শেয়ার অনুমতি দেওয়া আছে? হ্যাঁ ম্যাম, আপনি শেয়ার করেন, সমস্যা নেই। ওকে, শেয়ার স্ক্রিন অপশন আছে, এটাতে ক্লিক করলে হবে। ইয়েস, দেখতে পাচ্ছি। ঠিক আছে। সো okay, so welcome all of you in your journey to Commonwealth Scholarship. So basically background একটু নয়েজ হচ্ছে, আমি জানি না আমার প্রতিবেশীরা কেন এই টাইমটাই চুজ করলো তাদের কাজ করার জন্য, বাট anyway, let's proceed. So to give a little introduction of myself, আমার নাম হচ্ছে তানহা তারান্নুম। আমি কমনওয়েলথ শেয়ার্ড স্কলার 23-24 সেশনে হচ্ছে আমি স্কলারশিপটা পেয়েছিলাম। আমি এমলিট করেছি পাবলিশিং স্টাডিজ নিয়ে। এমলিট ইজ ইটস আ মাস্টার্স কোর্স। এটা হচ্ছে ফুল এলাবোরেশনটা হচ্ছে এটার মাস্টার্স অফ লেটার্স। অ্যান্ড আমি এটা করেছি ইউনিভার্সিটি অফ স্টার্লিং থেকে, যেটা হচ্ছে ইউকেতে, বাট স্টার্লিং হচ্ছে স্কটল্যান্ডের একটা সিটি। So more precisely, it was in Scotland. আমি currently serve করছি as a lecturer in the North South University. Also, I am a founder of the Carousel Education. এখানে basically আমি স্টুডেন্টদেরকে help করে থাকি in their journey to various scholarships and applicational helps করে থাকি। And to give a little bit of overview of today's session, আমরা আজকে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে তো কথা বলবোই, বাট কমনওয়েলথ স্কলারশিপের অ্যাকচুয়ালি অনেকগুলা স্ট্রিম আছে। হ্যাঁ, সো আমরা আজকে সবগুলো স্ট্রিম নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল আসে হচ্ছে কমনওয়েলথ যে স্কলারশিপটা মেইনলি আমরা যেটা বলতে বুঝি আর কি, সো ওইটা নিয়ে কথা বলবো। দেন কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ,
যেটাতে আমি করতে গিয়েছিলাম Commonwealth Distance Learning Scholarship, and there are other Commonwealth scholarships as well, যেটা নিয়ে আমরা কথা বলবো, and then we'll have an open Q&A session. And if any of you want to reach me, আমার Outlook email address and LinkedIn address দেওয়া আছে, so you can reach me over there to discuss if you want to do more. সো ফার্স্টে একটু বেনিফিট গুলো বলে নেই, যেহেতু হচ্ছে আমরা একটা স্কলারশিপ অ্যাপ্লাই করব, সো এটার বেনিফিট গুলো কি কি, এটা ফার্স্টে যখন আমরা এক্সকিউজ মি ম্যাম, স্লাইড শোটা চেঞ্জ হচ্ছে না এখানে স্ক্রিনে। ম্যাম আপনি, হ্যাঁ এখন চেঞ্জ হচ্ছে। আই থিংক আমি জাস্ট উইন্ডোটা শেয়ার করেছি, আমি পুরোটা শেয়ার করিনি। ওয়েট, হ্যাঁ শেয়ার ফুল স্ক্রিন। এন্টায়ার স্ক্রিন। হ্যাঁ, সো এখন দেখা যাচ্ছে? জি ম্যাম, একটু স্ক্রল ডাউন করতে পারবেন, আপ ডাউন স্লাইডস গুলো। হ্যাঁ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, পারফেক্ট। অলরাইট, সো এই স্লাইডটা তাহলে দেখা হয় নাই, আপনারা একটু দেখে নেন। দিস ইজ দ্য ওভারভিউ। চারটা স্ট্রিম নিয়ে আমরা কথা বলবো, then we'll have an open Q&A session, and our contact details দেওয়া আছে। Okay, so let's proceed. So আমরা বেনিফিটস নিয়ে বলছিলাম। বেসিক্যালি আমরা যখন কোন স্কলারশিপের বেনিফিট গুলো জানতে পারি, যে হচ্ছে আমরা কি কি অ্যাডভান্টেজ এখান থেকে পাবো, তখন আমরা আরো বেশি এনকারেজড ফিল করি কোন একটা কিছুতে অ্যাপ্লাই করার জন্য। সো অফকোর্স ইট ইজ ফুললি ফান্ডেড। আপনারা ফুল টিউশন ফি ওয়েভার পাবেন। আপনাদের 1 বছর মাস্টার্স এর টিউশন ফি যাই হোক না কেন, হাইয়েস্ট মাস্টার্স টিউশন ফি আমার জানা মতে বাংলাদেশি টাকায় 25 লাখ টাকা পর্যন্ত হয়। সো এটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথাই করতে হবে না, কোনো এনকোয়ারিও করতে হবে না, কিছুই করতে হবে না। জাস্ট আপনারা যাবেন পড়তে, অ্যান্ড আপনাদের ফুল টিউশন ফি রেসপন্সিবিলিটি হচ্ছে কমনওয়েলথ যে কমিশন তাদের। সো they'll give you a full tuition fee waiver. লিভিং স্টাইপেন্ড দেয় ওরা, এটা হচ্ছে মিনিমাম আপনার 1348 পাউন্ড। সো এই মিনিমামটা অ্যাকচুয়ালি ওরা কাউন্ট করে লন্ডন থেকে আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন, আপনার হোস্ট ইউনিভার্সিটি, ওটার ডিস্টেন্সের উপর এটা ডিপেন্ড করে। সো আপনি যদি ধরেন স্কটল্যান্ড বা ওয়েলসের দিকে যান, তাহলে হচ্ছে আপনার এরকম 1348 পাউন্ডের মতন হবে। আর যদি আপনি লন্ডনের দিকে কোনো ইউনিভার্সিটিতে পড়েন, তাহলে হচ্ছে আপনি 1578 বা সামথিং এরকম কিছু পাবেন আর কি। দেন ওরা একটা ওয়ার্ম ক্লদিং অ্যালাউন্স দেয়, এটা হচ্ছে ওয়ান টাইম। এটা আপনি যাওয়ার সাথে সাথে যে ফার্স্ট মান্থের স্টাইপেন্ড ওরা দিবে, তখন হচ্ছে ওরা এটাও পে করে দেয়। লাস্ট আই নিউ it was 450 করেন না এটিরা কইছালা এখন কি এলো এঙ্গেজমেন্ট আর কি বুঝছি তো কাম এতিন মার যার বাসা থাকে এতি খালতো ভাই খালতো বের ভিতর লগে। আচ্ছা, আই থিংক Sorry for the technical error, ma'am, you can carry on. আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে কোয়েশ্চেনটা লিখে দেবেন, আমরা পরে সময় পেলে ম্যামের সাথে আস্ক করব সেটা। আর কাইন্ডলি ম্যাম যখন প্রেজেন্ট করছেন তখন আনমিউট করবেন না, মিউট করে রাখবেন। থ্যাংক ইউ। I guess ম্যাম মিউট করে রাখছেন।
ম্যাম আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, এন্ড দেন ওরা হচ্ছে একটা রাউন্ড ট্রিপ এয়ারফেয়ারও দিবে। রাউন্ড ট্রিপ এয়ারফেয়ারটা হচ্ছে আপনার যাওয়ার আসার সম্পূর্ণ খরচ ওদের। আপনি জাস্ট টিকিট বুক করবেন, আপনি কবে যেতে চান বা কবে ফিরে আসতে চান, and then they'll handle the rest of it. দেন একটা টিবি টেস্ট রিইম্বার্সমেন্ট। এই টিবি টেস্টটা হচ্ছে আপনাকে ইউকে তে যেতে হলে, আপনি টুরিস্ট ভিসায় যান, ওয়ার্ক ভিসায় যান বা স্টুডেন্ট ভিসায় যান, যেই ভিসায় যান না কেন, একটা ম্যান্ডেটরি টিবি টেস্ট করতে হয়, যেটা হচ্ছে আপনার গুলশান 1-এ ওদের একটা অ্যাক্রেডিটেড সেন্টার আছে, ওখানে ওরা এই টিবি টেস্টটা করায়। সো এটার একটা লামসাম অ্যামাউন্ট থাকে 70 to 80 পাউন্ডস। ওটার রিসিপ্টটা যদি আপনি রেখে দেন, আপনি যখন ইউকে তে যাবেন, দেন কমনওয়েলথ কমিশন থেকে অর আপনার হোস্ট ইউনিভার্সিটি থেকে দে আস্ক ফর দ্যাট রিসিপ্ট। আপনি যখন ওই রিসিটের স্ক্যান কপিটা হচ্ছে ওদেরকে দিবেন, তখন ওরা আপনাকে টিবি টেস্টের যে এক্সপেন্সটা আছে ওটাও রিইম্বার্স করে দিবে। আপনি একটা এক্সট্রা লাগেজ অ্যালাউন্স পাবেন, যেটা আপনি আসার সময় পাবেন। আসার সময় যদি আপনার এক্সট্রা কোনো লাগেজের প্রয়োজন হয়, তখন অনেক ক্ষেত্রে হোস্ট ইউনিভার্সিটি আপনাকে জিজ্ঞেসও করে না যে আপনার কোনো এক্সট্রা লাগেজ আছে কিনা, they'll just pay it in your account. And London visit for the Commonwealth event. So একটা ইভেন্ট হয় যেখানে হচ্ছে সব ইউনিভার্সিটির কমনওয়েলথ স্কলারদেরকে নিয়ে ইভেন্টটা হয়। এটা আপনাদের মার্চ থেকে এপ্রিলের মধ্যে হয় এই ইভেন্টটা। সো এটার জন্য হচ্ছে ওরা আপনাকে একটা অ্যালাউন্স দিয়ে দিবে 250 পাউন্ডসের। আপনার যাওয়া আসার খরচ প্লাস হচ্ছে আপনি ওখানে যে থাকবেন লন্ডনে 1 দিন বা 2 দিন, এটা দিয়ে খুব সুন্দর মতন আপনার কভার হয়ে যাবে। সো বেসিক্যালি এই কমনওয়েলথ স্কলারশিপটা যদি আপনি পান, ইউ উইল হ্যাভ জিরো এক্সপেন্স। মানে আমরা তো অনেক স্টুডেন্ট ভিসা নিয়ে যখন আমরা কোথাও অ্যাপ্লাই করি, তখন আমাদেরকে তো একটা ভিসা ফিও দিতে হয়। সো আপনি কমনওয়েলথ স্কলারশিপ পেয়েছেন, যখন আপনি এটা আপনার ভিসা অফিসকে জানাবেন, তখন তারা আপনার কাছে ওই ভিসা ফিটাও চাইবে না। সো জিরো এক্সপেন্স। অ্যান্ড আপনি একটা চকলেট কিনে যদি খেতে চান ইউকে তে, they'll cover it for you. So these are the benefits of Commonwealth scholarship. Okay, so proceeding to next slide. আচ্ছা, এখন আসি আমরা আমাদের যে মেইন, আমরা কমনওয়েলথ স্কলারশিপ বলতে যা বুঝি, কমনওয়েলথ মাস্টার স্কলারশিপ। সো এইটার আমি কিছু কি পয়েন্টস এখানে দিয়েছি, আমি কি পয়েন্টস গুলো পড়ি আগে, দেন আমি পুরোটা বুঝিয়ে বলবো। সো ইটস এজেন্সি নমিনেটেড। এজেন্সি নমিনেটেড বলতে এখানে এজেন্সিটা হচ্ছে আমাদের সেকেন্ডারি এন্ড হায়ার এডুকেশন ডিভিশন। এটা হচ্ছে আমাদের এডুকেশন বোর্ডের আন্ডারে, বাংলাদেশ এডুকেশন বোর্ডের আন্ডারে। অ্যান্ড ইউ মাস্ট অ্যাপ্লাই টু বোথ দ্য সিএসসি মানে কমনওয়েলথ স্কলারশিপ কমিশন অ্যান্ড টু দ্য নমিনেটর অ্যাজ ওয়েল। যার মানে হচ্ছে আপনাকে যদি আপনি কমনওয়েলথ মাস্টার স্কলারশিপে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে চান, আপনাকে এটা 2 ধাপে করতে হবে। ফার্স্ট অফ অল, আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, আপনার সিজিপিএ ধরেন খুব ভালো, আপনার ফ্যাকাল্টিদের সাথে আপনার খুব ভালো সম্পর্ক। সো আপনি তখন আপনার ফ্যাকাল্টিদের কাছে যাবেন, গিয়ে বলবেন যে আমি কমনওয়েলথ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাই, আমাকে আমার নমিনেট করে যাতে আমাদের এডুকেশন বোর্ডের কাছে আমার নামটা পাঠানো হয়। সো তখন তারা আপনাকে একটা কাগজ দিবে, সেই কাগজটাকে আপনাকে স্ক্যান করে বা হচ্ছে অনলাইনে যেভাবেই হোক না কেন, এটার প্রসিডিওরটা আপনার এডুকেশন বোর্ডের অনলাইনে দেওয়া থাকবে, কিভাবে আপনাকে কাগজটা করতে হবে। হয় আপনি করবেন, না হলে আপনার ফ্যাকাল্টিরা করবে। ওকে,
সো তখন যে জিনিসটা করতে হবে, আমাকে শোনা যাচ্ছে নাকি আবার মিউট হয়ে গেলাম? জি আপু, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। সো তখন যে জিনিসটা করতে হবে, আম, ওই কাগজটাকে হচ্ছে আপনার ফিল আপ তো এই যে আপনার ফ্যাকাল্টিরাই করবে, দেন ওইটাকে হচ্ছে আপনার এই এডুকেশন বোর্ডের কাছে সাবমিট করতে হবে। দেন আপনার এডুকেশন বোর্ড যেটা করবে, যাচাই বাছাই করবে আপনার ফ্যাকাল্টিদের সাথে, আপনার ডিপার্টমেন্টের সাথে কথাবার্তা বলে বা ভেরিফিকেশন করার পরে তারা হচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ যে কমিশন আছে ওখানে আপনাকে নমিনেট করবে। সো ইটস আ ভেরি লেন্দি অ্যান্ড bureaucratic process. Okay, and এটা তো আপনাকে করতেই হবে, প্লাস যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে you must apply to CSC as well, মানে হচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ কমিশন যেটা আছে ওদের ওয়েবসাইটে গিয়ে আপনাকে সেপারেটলি একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। সো এইটার প্রস হচ্ছে যে আপনাকে আলাদাভাবে আপনার কোনো হোস্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে না। এটা হচ্ছে আপনি ডিরেক্টলি জাস্ট কমনওয়েলথ স্কলারশিপ কমিশন আর আপনার দ্য নমিনেটর মানে হচ্ছে আপনার এডুকেশন বোর্ড, এদের দুজনের মাধ্যমে আপনার স্কলারশিপটা কনফার্ম করা হবে। ওকে, সো এখানে আমি প্রসিডিউরটা আরেকবার পড়ি। The applicant must express the expression of interest to respective department, and the department must nominate the applicant to education board. The applicant then applies online to education board and CSC, and there is no need to separately apply to an university. All right, so I'm proceeding to the next slide. আপনাদের কারো যদি এই স্লাইডটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আপনারা চ্যাট বক্সে কোয়েশ্চেনটা দিয়ে দিবেন। ওকে, so now let's come to the Commonwealth Shared Scholarship, যেই স্ট্রিম ফলো করে আমি পড়তে গিয়েছি। And to mention it, যে কমনওয়েলথ মাস্টার স্কলারশিপ যেটা আমি প্রিভিয়াস স্লাইডে দেখালাম, কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ, এই দুইটার বেনিফিটস এর মধ্যে কোনো পার্থক্য নাই। মানে যা যা আপনি যে ফ্যাসিলিটিস আপনি মাস্টার স্কলারশিপ পাবেন, শেয়ার্ড স্কলারশিপে আপনি সেম ফ্যাসিলিটি পাবেন। এটার অনেকগুলা প্রস আছে। ফার্স্ট প্রস হচ্ছে দ্যাট ইট ইজ সেলফ অ্যাপ্লিকেশন থ্রু সিএসসি ওয়েবসাইট, মানে হচ্ছে সিএসসি ওয়েবসাইটে আপনি যাবেন, ওখানে যাওয়ার পরে একটা ফর্ম পাবেন, ফর্মের মাধ্যমে আপনি সেলফ অ্যাপ্লিকেশন করবেন। বাট I must warn you that the form is pretty exaggerating. ঠিক আছে, আপনাকে খুব ধৈর্য নিয়ে, খুব পেশেন্স নিয়ে এই ফর্মটা ফিল আপ করতে হবে। And this scholarship is for student professionals, মানে হচ্ছে আপনি ধরেন স্টুডেন্ট, আপনি আপনার অনার্স শেষ করেছেন, ব্যাচেলার্স শেষ করেছেন, ব্যাচেলার্স শেষ করে আপনি প্রায় 2-3 বছর যাবত হচ্ছে একটা প্রফেশনের সাথে যুক্ত আছেন, বা আপনি ব্যাচেলার্স করা অবস্থাতেই আপনি অনেক ধরনের অনেক ইনিশিয়েটিভের সাথে যুক্ত আছেন, আপনি এখন চাচ্ছেন আপনার ক্যারিয়ারে আরো অ্যাডভান্স করতে, অ্যাডভান্স লেভেলে যেতে। সো দিস স্কলারশিপ ইজ ফর দোজ অফ ইউ। ওকে, এন্ড আরেকটা বিষয় হচ্ছে, ইফ ইউ হ্যাভ অ্যান অ্যাভারেজ রেজাল্ট বাট হাই অ্যাসপিরেশনস। সো অ্যাভারেজ রেজাল্ট বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ধরেন আপনারা আপনার ডিপার্টমেন্টের ফার্স্ট, সেকেন্ড, থার্ড স্টুডেন্ট না, আপনার রেজাল্ট অ্যাভারেজ বাট আপনি খুবই হাই পারফর্মিং, আপনার
ইউনিভার্সিটি আপনার খুব সুনাম আছে, যে কোনো অনুষ্ঠানে আপনাকে ডাকা হয়, যে কোনো ডিবেট কম্পিটিশন আপনাকে ডাকা হয়, এন্ড আপনি খুব ইজিলি আপনার ফ্যাকাল্টিদের কাছ থেকে একটা রেফারেন্স পেয়ে যাবেন। সো দিস স্কলারশিপ ইজ ফর ইউ গাইস। ওকে, নাও let's proceed to the procedure. সো এটার প্রসিডিওরটাও একটু একটু নট স্মুথ, বাট আপনি যদি একটু অ্যাটেনশন দিয়ে চেষ্টা করেন তাহলে ইটস ডুয়েবল। ওকে, সো প্রসিডিওর ফার্স্ট যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে you must apply to an individual university to a selected course and get accepted with unconditional offer letter. মানে হচ্ছে আপনাকে ফার্স্টেই একটা হোস্ট ইউনিভার্সিটি চুজ করতে হবে। আপনি কোন কোর্সে পড়তে যাচ্ছেন, কোন কোর্সটা আপনার ক্যারিয়ার প্ল্যানের সাথে অ্যালাইন করছে, আপনাকে হচ্ছে সেরকম ভাবে একটা ইউনিভার্সিটি চুজ করে ওখানে ফার্স্টে অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড দেন ওই ইউনিভার্সিটি যদি আপনাকে চুজ করে, একটা আনকন্ডিশনাল অফার লেটার দেয়, only then you can proceed to apply for the Commonwealth Share Scholarship. সো এটা কি হচ্ছে আপনি যে কোনো ইউনিভার্সিটি থেকেই হচ্ছে করতে পারবেন, মানে আপনি এক চোখ বন্ধ করে একটা ইউনিভার্সিটি ধরলেন ইউকেতে, এন্ড আপনার মনে হলো যে আমি এই কোর্সে অ্যাপ্লাই করবো, সো আপনি এই কোর্সে অ্যাপ্লাই করে দিলেন, এন্ড আপনি তখন দেখলেন যে হচ্ছে আপনি আনকন্ডিশনাল অফার লেটারও পেয়ে গিয়েছেন, বাট will it be enough to get you through the Commonwealth Shared Scholarship? সো আমরা এটার কোয়েশ্চেনের অ্যান্সারটা একটু পরেই হচ্ছে জানবো। প্রসিডিউরের নেক্সট লেভেল হচ্ছে you must apply to CSC website through designated form. সো আপনি আনকন্ডিশনাল অফার লেটার পাওয়ার পরে আপনি CSC ওয়েবসাইটে গিয়ে যে একটা ফর্ম দেওয়া থাকবে, ফর্মের থ্রুতে অ্যাপ্লাই করবেন, which could be 8 to 10 pages long, and of course it will take a test of your patience. And আপনাকে আরেকটা জিনিস মেক শিওর করতে হবে that you have 3 letters of references on headed document. Headed document মানে হচ্ছে আপনার যে ডক ফাইলটার মধ্যে আপনি যেখানে রেফারেন্সটা নিবেন সেটাতে আপনার ইনস্টিটিউশনের হেডিং দেওয়া থাকে এই ডকুমেন্টের মধ্যে। অ্যান্ড আপনাকে ওরা হচ্ছে মেইল করবে, যদি ওরা আপনাকে সিলেক্ট করে কমনওয়েলথ শেয়ার স্কলারশিপের জন্য, ওরা আপনাকে মেইল করবে যে আপনার এই 3টা রেফারেন্স লেটার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদেরকে সাবমিট করতে হবে। অ্যান্ড আপনাকে মেইল করার সাথে সাথেই আপনাকে এগুলো সাবমিট করার ব্যবস্থা করতে হবে, বিকজ ডিলে করলে ওরা ওই স্কলারশিপটা, আপনার ভাগের স্কলারশিপটা তখন অন্য কারো কাছে চলে যাওয়ার পসিবিলিটি থাকে। ওকে, এখন আমরা একটা কোয়েশ্চেন করেছিলাম যে আমরা কি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবো, আর যে কোনো ইউনিভার্সিটিতেই আমাদেরকে শেয়ার স্কলারশিপটা দিবে কিনা। সো এটার আনসারটা আমরা নেক্সট স্লাইডে দেখছি। সো there are 6 themes of this Commonwealth Share Scholarship. First themeটা হচ্ছে Science and Technology for Development. এটা হচ্ছে আমরা যারা STEM পড়তে চাই তাদের জন্য। সেকেন্ডটা হচ্ছে Strengthening Health Systems and Capacity. এটা হচ্ছে আমরা যারা হেলথ সিস্টেম নিয়ে পড়াশোনা করতে চাই, হয়তো পাবলিক হেলথ হতে পারে, and হয়তো ফুড এন্ড নিউট্রিশন হতে পারে, and হেলথ রিলেটেড মেন্টাল হেলথ হতে পারে, these kinds of stuff. Okay, so 3 নাম্বারটা হচ্ছে Promoting Global Prosperity. Sorry. So Promoting Global Prosperity এটা হচ্ছে অনেকটা বিজনেস রিলেটেড,
সো আপনি বিজনেস স্ট্রিমের হলে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারেন। 4 নাম্বারটা হচ্ছে স্ট্রেংথেনিং গ্লোবাল পিস, সিকিউরিটি এন্ড গভর্নেন্স। এটা হচ্ছে আমরা যারা পিস, সিকিউরিটি এন্ড গভর্নেন্স নিয়ে কাজ করি তাদের জন্য। 5 নাম্বারটা হচ্ছে স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স এন্ড রেসপন্স টু ক্রাইসিস। এন্ড 6 নাম্বারটা হচ্ছে অ্যাক্সেস, ইনক্লুশন এন্ড অপরচুনিটি। 6 নাম্বার স্ট্রিমটা হচ্ছে এটাতে আমি একটু বলে নিই। এই 6 নাম্বার স্ট্রিমের মাধ্যমে আপনারা যারা এন্টারপ্রেনার্স, ভবিষ্যতে আপনাদের উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে বা অলরেডি আপনারা অনেকে উদ্যোক্তা বা উদ্যোক্তা হওয়ার স্ট্রিম লাইনে যেতে চাচ্ছেন, এই স্কলারশিপটা, এই থিমটা আপনাদের জন্য। সেখানে 6টা থিম বললাম আমি। এই থিমগুলো আসলে কি এন্ড এগুলা কিভাবে আমার হোস্ট ইউনিভার্সিটির সাথে রিলেট করে। ওকে, সো আপনারা যদি 1 নম্বরে দেখেন, you must first go to the CSC website and navigate through the universities under each theme to select your preferred course. মানে হচ্ছে কমনওয়েলথ শেয়ার স্কলারশিপের আপনাদের উইন্ডোটা ওপেন হয় অক্টোবরে এন্ড এটা ক্লোজ হয় আপনাদের ডিসেম্বরের ফার্স্ট উইকে। সো আপনারা যদি কমনওয়েলথ শেয়ার স্কলারশিপ পেতে চান, আপনাদের সবার প্রথম কাজ হচ্ছে অক্টোবরে যখনই এটার উইন্ডোটা ওপেন হবে, সবাই গিয়ে আপনারা এই ওদের ওয়েবসাইটে ছাপায় পড়বেন। আপনারা ফার্স্টে হচ্ছে ওদের ওয়েবসাইটে যাবেন, গিয়ে হচ্ছে দেখবেন ওখানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে ইচ থিমের আন্ডারে। সো এই 6টা থিম ফার্স্টে এনলিস্টেড থাকে এন্ড আপনি যখন একটা থিমের মধ্যে ক্লিক করবেন তখন ওই লিঙ্কটা আপনাকে হচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটি ওদের একটা লিস্টের মধ্যে নিয়ে যাবে এন্ড ওই ইউনিভার্সিটি গুলোর মধ্যে আপনাদের কোর্স সিলেক্টেড করা থাকবে। সো ধরেন আপনি স্টেম নিয়ে পড়তে চান, হ্যাঁ, আপনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান, সো সায়েন্স এন্ড টেকনোলজি ফর ডেভেলপমেন্ট, এই থিমটাতে আপনি হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখলেন যে ইউনিভার্সিটি অফ লিডসে এটার আন্ডারে হচ্ছে একটা এমএসসি কোর্স আছে, বা তারপর আরো অনেকগুলো ইউনিভার্সিটি দেখতে পাবেন, ধরেন ম্যানচেস্টারে আছে বা এডিনবরাতে আছে বা গ্লাসগোতে আছে। সো আপনি তখন ওই 1টা 2টা 3টা 4টা যেই কয়টা আপনার প্রয়োজন আপনার মনে হয় আপনি করবেন, ওরকম একটা ইউনিভার্সিটি আপনি চুজ করবেন। চুজ করে হচ্ছে আপনি ওই 4টা ইউনিভার্সিটি যদি আপনার মনে হয় যে আমি এই 4টাতে অ্যাপ্লাই করবো, সো আপনি এই 4টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, করার পরে আপনার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে once you have found the course that align with your interest and expertise, only then make the application to the university. মানে হচ্ছে ওই 4টা কোর্স ধরেন আপনার অ্যালাইন করলো আপনার ইন্টারেস্টটা, আপনি ওই 4টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দিলেন। তখন আপনাকে হয় ওই 4টা ইউনিভার্সিটি থেকেই আনকন্ডিশনাল লেটার পাঠাবে, বা ধরেন 4টার মধ্যে যদি আপনার ক্রাইটেরিয়া ম্যাচ না করলো, যে কোনো একটাই করলো, তখন একটা থেকে আপনি একটা আনকন্ডিশনাল অফার লেটার পেলেন। সো আফটার রিসিভিং দ্য আনকন্ডিশনাল অফার, apply to CSC, and when applying, make sure your answers in the form, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে align with the objectives of the themes and what benefits from studying the chosen course you will get for future development. ঠিক আছে, সো আপনি আনকন্ডিশনাল অফার লেটার পেলেন, তারপর আপনি সিএসসি এর ওয়েবসাইটে যাবেন এন্ড যাওয়ার পর হচ্ছে আপনাকে তখন আপনি যে ইউনিভার্সিটি থেকে আনকন্ডিশনাল অফার লেটারটা পেয়েছেন এবং থিমের আন্ডারে অ্যাপ্লাই করেছেন, ওই সবগুলোর সাথে অ্যালাইন করে আপনাকে তখন ওই ফর্মটা ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে সাবমিট করতে হবে। সো ইটস আ বিট ট্রিকি এই কারণে
বিকজ আপনি যতক্ষণ পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন না যে কোন ইউনিভার্সিটি গুলা কি কি কোর্স অফার করছে, ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাপ্লাইও করতে পারবেন না। অ্যান্ড আপনি যতক্ষণ পর্যন্ত অফার লেটার না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি সিএসসি তেও অ্যাপ্লাই করতে পারবেন না। যেটা মানে হচ্ছে আপনাকে একটা কনস্ট্যান্ট লুপের মধ্যে থাকতে হবে এবং কনস্ট্যান্টলি আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাকে এখন এই মুহূর্তে একটা কি বলে কনস্ট্যান্টলি আমাকে এই জিনিসটাকে ন্যাভিগেট করতে থাকতেই হবে যে আমি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব অ্যান্ড যে ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করছি ওখানের সাথে আমি অ্যালাইন করে সিএসসি তে অ্যাপ্লাই করতে পারছি কিনা। So it's a loop, okay, that you must go through. এখন আমি কিছুটা ইনসাইট দিব আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে। So an important selection criteria is the potential contribution that will make to intended আচ্ছা সরি, এটা হচ্ছে আমার কোয়েশ্চেনটা ছিল। সো আমার যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি ফিল আপ করেছিলাম আমি ওইটার আন্ডারে ওইখান থেকে বেশ কিছু কোয়েশ্চেন্স নিয়ে হচ্ছে পরবর্তী স্লাইডস গুলো সাজিয়েছি আপনাদেরকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য যে কি ধরনের কোয়েশ্চেন্স ওরা করেছিল। So the first question ছিল that an important selection criterion in the potential contribution that will make to international development if you are awarded a scholarship. Provide a development impact statement in 4 parts explaining how your proposed study relates to. ঠিক আছে, 4 parts এ explain করতে বলেছে আমাকে and এটা কিন্তু only first question. এখানে 1 দেওয়া আছে আপনারা দেখবেন how your proposed study relates to development issue at the global, national and local level. B. Development issues connected to your chosen CSE theme and the wider sector. ঠিক আছে, so this was 4 parts explaining it. এটা ছিল first part, প্রথম question. আমি যদি আরেকটু এলাবোরেট করি, সো এখানে গ্লোবাল, ন্যাশনাল এবং লোকাল লেভেলে আমি যে কোর্সটা চুজ করেছি ওটা হচ্ছে ডেভেলপমেন্ট ইস্যু গুলাকে কিভাবে অ্যাড্রেস করে আমার কোর্স, আমার চোজেন কোর্স প্রপোজ স্টাডি। এন্ড অলসো এটা সিএসসি যে থিম আছে, যে থিমের আন্ডারে আমি এই কোর্সটা চুজ করেছি, এই থিমের সাথে এটা কিভাবে কানেক্ট করে। ওকে, নেক্সট 2 নাম্বার পার্টটা ছিল how do you intend to apply your new skills and qualifications when you return home. মানে হচ্ছে আমি ধরেন এই এমএসসি করতে গেলাম জেট ইঞ্জিনিয়ারিং এ, সো আমি ইউনিভার্সিটি অফ লিডস থেকে অনেক কিছু শিখলাম, যেটা হচ্ছে আপনাদের থিম নাম্বার 1 যেটা ওইটা সায়েন্স এন্ড টেকনোলজি ফর ইনোভেশন, এটার আন্ডারে পড়ে। সো আমি এই যে জিনিসগুলো শিখলাম এটা হচ্ছে আমি এই থিমের আন্ডারে কিভাবে এই আমার নতুন শিখা স্কিল গুলা এবং কোয়ালিফিকেশন গুলা আমার হোম কান্ট্রিতে অ্যাপ্লাই। ও এখানে হোম কান্ট্রিতে অ্যাপ্লাই করার কথা কেন বলা হয়েছে, বিকজ কমনওয়েলথ স্কলারশিপের একটা পার্ক হচ্ছে আপনাকে when you will complete the tenure of your scholarship আপনাকে 2 বছরের জন্য মিনিমাম দেশে ফেরত আসতে হবে টু demonstrate your impact through the course you are enrolled. Okay, so আমি আরেকটু ক্লিয়ার করে যদি বুঝাই যে আপনি যে কোর্সটাতে হচ্ছে পড়েছেন সেই কোর্সটাতে আপনি যে স্কিলগুলো শিখেছেন এই স্কিলগুলোকে আপনি
আপনার দেশে এই থিমটার আন্ডারে কিভাবে কিভাবে অ্যাপ্লাই করছেন, কি কি ইম্প্যাক্ট আপনি রাখতে পারছেন, এগুলা হচ্ছে আপনাকে একটা ফ্যাক্ট শিটের মতো থাকে, ওটা হচ্ছে আপনাকে দেখাতে হবে। ওকে, 2 বছরের জন্য মিনিমাম, আনলেস আপনি ওখানে থাকা অবস্থায়, মাস্টার্সটা করা অবস্থায় আপনি একটা পিএইচডি কোর্সে এনরোল হয়ে গেলেন। সো যখন পিএইচডি তে এনরোল হয়ে যাবেন তখন তো আর আপনি দেশে আসতে পারবেন না। সো তখন হচ্ছে আপনি কমনওয়েলথ কমিশনকে জানাবেন যে হচ্ছে আমি পিএইচডি তে এনরোল হয়ে গিয়েছি, আমি এখন আর দেশে ফিরতে পারছি না। সো ইন দ্যাট কেস ওরা হচ্ছে এই কন্ডিশনটা মিটিগেট করবে। সো 3 নাম্বার পার্ট হচ্ছে what you expect change in development terms following your studies, including the outcomes that you aim to achieve, the time frame for the implementation, who the beneficiaries will be. মানে হচ্ছে আপনি আপনার কোর্সটার মাধ্যমে কি কি আউটকাম আছে যেগুলো আপনি অ্যাচিভ করতে চাচ্ছেন, আপনার টাইম ফ্রেমটা কিরকম হবে, আপনি যে কাজটা করতে যাচ্ছেন ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন সেটার টাইম ফ্রেমটা কিরকম হবে, এন্ড কারা কারা এটার বেনিফিশিয়ারি হবে, এই সুবিধাগুলো হচ্ছে কারা ভোগ করবে। সো ইউ নিড টু আউটলাইন দোজ অ্যাজ ওয়েল। এন্ড এখানে আমি হচ্ছে ওয়ার্ড কাউন্টটা অমিট করে দিয়েছি। অনেক অনেক প্রিসাইজ একটা ওয়ার্ড কাউন্ট থাকে, 250 ওয়ার্ডস, 300 ওয়ার্ডস, 150 ওয়ার্ডস। তো আপনাকে হচ্ছে এই ওয়ার্ড গুলার মধ্যেই আপনার কোয়েশ্চেন গুলো আনসার করতে হয়। আচ্ছা, 4 নাম্বার পার্টটা হচ্ছে how the impact of your work could be best measured। মানে হচ্ছে আপনার এই যে কাজগুলো আপনি করছেন এটার যে ইম্প্যাক্টটা হচ্ছে আপনার সোসাইটিতে, এটা কিভাবে মেজার করা সম্ভব হবে, এটা কারা মেজার করবে, এটা হচ্ছে আপনাকে এক্সপ্রেস করতে হবে, ইলাস্ট্রেট করতে হবে। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। এগুলো হচ্ছে কোয়েশ্চেনস ওদের, আমি এখানে বুলেট পয়েন্টস দিতে ভুলে গেছিলাম, সরি ফর দ্যাট। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রোভাইড আ শর্ট আউটলাইন অফ ইউর প্রপোজড স্টাডি অর রিসার্চ। This should be written for an audience that does not have any prior knowledge of the subject and must not be overly technical. Any abbreviations or specialist terms must be explained. এটার জন্য আমি একটা ট্রিক খাটিয়েছিলাম, সেটা হচ্ছে আমি আমার ইউনিভার্সিটির পোর্টালে গিয়েছিলাম, ওখানে হচ্ছে আমার একটা আউটলাইন ছিল, স্টাডি আউটলাইন। যেহেতু এখানে বলাই হয়েছে যে আপনার সাবজেক্ট সম্পর্কে প্রায়র নলেজ নাই এরকম অডিয়েন্সের জন্য আপনাকে একটা শর্ট আউটলাইন দিতে হবে। তো আমি যেটা করেছি, আমি আমার ইউনিভার্সিটির পোর্টালে যে আউটলাইনটা পেয়েছি, which is not overly technical, আমি জাস্ট ওই আউটলাইনটাই এখানে এনে কপি পেস্ট করে দিয়েছিলাম। সো আমার স্প্রিং টার্ম, সামার টার্ম, অটাম টার্ম যেরকম ভাবে ছিল আমার আউটলাইনটা ওখানে দেওয়া, আমি জাস্ট ওখানে প্রোভাইড করে দিয়েছি। আচ্ছা, সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রোভাইড আ ডিটেইলড প্ল্যান অফ ইউর প্রপোজড স্টাডি। The selection panel will want to understand why you have selected your proposed course and university. ঠিক আছে, আপনাকে আপনার সিলেকশন প্যানেল এটা বুঝতে চাইবে যে আপনি যে এই কোর্সটা সিলেক্ট করেছেন এন্ড এই ইউনিভার্সিটিটাই সিলেক্ট করেছেন, এইটার পিছনে আপনার কারণটা কি, আপনি কি ধরনের স্টাডি করতে চাচ্ছেন। সো এটারও অনেকগুলো পার্ট আছে। এ, why you have chosen your proposed course and university and what you want to undertake, why you want to undertake this course, this study in the UK। মানে হচ্ছে আপনি ইউকে তেই কেন করতে যাচ্ছেন আপনার এই পড়াশোনাটা, ঠিক আছে। বি হচ্ছে why it is what that you are looking for in a course, sorry, what it is that you're looking for in a course and how your chosen course relates to your objectives.
মানে হচ্ছে এই কোর্সটার মধ্যে আপনি কি এমন খুঁজে পেতে চাচ্ছেন and এটা আপনার অবজেক্টিভের সাথে অ্যাকচুয়ালি কিভাবে রিলেট করে। and সি হচ্ছে any dissertation topic you have in mind. সো আমরা যারা বাংলাদেশে থাকি আমরা আমরা ব্যাচেলার্স এর সময় হচ্ছে 4th ইয়ারে ডিসার্টেশন করি, মাস্টার্স এ গিয়ে আমরা থিসিস করি, পিএইচডি তে গিয়ে হচ্ছে আমরা রিসার্চ পেপার করি। সো ইউকে তে এন্ড ইউরোপের অন্যান্য বিভিন্ন দেশে ইটস নট লাইক দ্যাট, ওখানে সবকিছুই ডিসার্টেশন। হ্যাঁ, সো আপনি যখন কোনো জার্নাল পেপারে যখন কোনো জার্নালে কোনো কিছু যখন সাবমিট করতে যাবেন তখন হচ্ছে ওইটা থিসিস আকারে বা হচ্ছে রিসার্চ পেপার আকারে হচ্ছে আপনার সাবমিটেড হয়। সো মাস্টার্সে ওরা হচ্ছে ডিসার্টেশন বলে, and if you have any dissertation topic in your mind you can enlist it in here. Okay, আচ্ছা নেক্সট ডে হচ্ছে অত বেশি ইলাবোরেটেড কোশ্চেন্স ছিল না, দ্যাটস ওয়াই আমি খুব কি পয়েন্টসে এই কোশ্চেনগুলো নিয়েছি। সো আপনার ক্যারিয়ার অবজেক্টিভটা হচ্ছে ওদেরকে এক্সপ্লেন করতে হবে যে আপনি আপনার ক্যারিয়ারের আপনার অবজেক্টিভ কি, আপনার মোটিভ কি, আপনার এইম কি, এগুলো হচ্ছে আপনি ওদেরকে লিখে দিবেন। অ্যান্ড হচ্ছে আপনার ক্যারিয়ার প্ল্যান ফর শর্ট টার্ম 5 years। সো এটা লিখতে গিয়ে আমার মনে হয়েছিল যে ভাই আমার 5 দিনের গ্যারান্টি নাই আমার জীবনের, আমি 5 বছরের কথা আপনাদেরকে কি বলবো। বাট আপনাকে বলতে হবে if you want to get the scholarship, so আপনাকে একটা ক্যারিয়ার প্ল্যান বানাতেই হবে। and শর্ট টার্ম হচ্ছে আমরা বলতে পারি যে হচ্ছে 5 মাস 10 মাস হলো একটা কথা, 5 বছরের জন্য আমি শর্ট টার্ম ক্যারিয়ার প্ল্যান কেমনে বানাবো, বাট আপনাকে 5 বছরের জন্য হচ্ছে একটা শর্ট টার্ম ক্যারিয়ার প্ল্যান ওদেরকে দিতে হবে। and then হচ্ছে লং টার্ম ক্যারিয়ার প্ল্যান আসে, এটা হচ্ছে আপনি 10 বছরের একটা ক্যারিয়ার প্ল্যান ওদেরকে দিতে হবে। I know it's very like hypothetical and খুবই আজব, আমার কাছে অ্যাটলিস্ট আজব লেগেছে, বাট you have to do it. আপনার ভলান্টারি এক্সপিরিয়েন্স গুলো দিতে হবে if you have any voluntary experiences, and last and not the least personal statement, এটা তো মাস্ট দিতেই হবে। সো একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার পার্সোনাল স্টেটমেন্টটা আপনি যে ইউনিভার্সিটিতে হচ্ছে অ্যাপ্লাই করার সময় কিন্তু একটা পার্সোনাল স্টেটমেন্ট দিতেই হয়। সো আপনার ইউনিভার্সিটির পার্সোনাল স্টেটমেন্ট আর এই পার্সোনাল স্টেটমেন্ট এইটা যাতে একই রকম না হয়। ওকে, সিএসসি পার্সোনাল স্টেটমেন্টটা হবে মোর aligned with the theme and the course। ওরা কিন্তু আপনাকে এই কমনওয়েলথ শেয়ার স্কলারশিপটা দিবে এটার উপর হচ্ছে ভিত্তি করে যে আপনার থিমটার সাথে আপনার পড়াশোনার সাবজেক্টটা আপনার প্ল্যানিংটা কিভাবে রিলেট করছে। ওকে, সো দিস ইজ আ মাস্ট when you are applying to কমনওয়েলথ শেয়ার স্কলারশিপ। ঠিক আছে, সো আমার শেয়ার স্কলারশিপ নিয়ে এতটুকুই বলার ছিল। ইফ any of you have any question about the share scholarship, আপনারা প্লিজ চ্যাট বক্সে ইনক্লুড করে দিবেন। নেক্সট আমরা আসি কমনওয়েলথ ডিস্টেন্স লার্নিং স্কলারশিপ। সো ডিস্টেন্স লার্নিং দেখে আপনারা বুঝতে পারছেন হয়তো যে অনলাইন ক্লাসেস হবে, অ্যান্ড হচ্ছে আপনি এটারও প্রসিডিওর শেয়ার স্কলারশিপের মতোই সেম, বেনিফিটস গুলো সেম না। বেনিফিটস গুলো হচ্ছে আপনার পুরো টিউশন ফি ওয়েভার দেওয়া হবে, এন্ড আপনার একটা ট্রাভেল অ্যালাউন্সও দেওয়া হবে, বাট ওই যে আপনার ওয়ার্ম ক্লদিং অ্যালাউন্স, দেন টিভি রিইম্বার্সমেন্ট, দেন মান্থলি স্টাইপেন্ড, এই জিনিসগুলো তো হচ্ছে আপনি যদি ইউকে তে পার্সোনালি ফিজিক্যালি যান তখন হচ্ছে লাগে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনি পাবেন না, আদারওয়াইজ আপনি ফুল টিউশন ফি ওয়েভারটা পেয়ে যাবেন, এন্ড একটা ট্রাভেল অ্যালাউন্স পাবেন কমনওয়েলথ ডিস্টেন্স লার্নিং। সো এটার প্রসিডিওরটাও সেম, এটা হচ্ছে আপনি সেলফ অ্যাপ্লিকেশন করবেন থ্রু সিএসসি ওয়েবসাইট। এটা হচ্ছে মোর প্রফেশনালদের জন্য। স্টুডেন্ট আমরা যারা এখন আছি, আমরা হয়তো 2 বছর 3 বছর পর আমাদের কাছে মনে হতে পারে যে আরে অনেক কাজ করে ফেলছি, এখন একটা স্কলারশিপ নিয়ে বাইরে চলে যাই। তো হচ্ছে
আপনাদের জন্য হচ্ছে মানে কথার কথা বললাম আর কি। সো প্রফেশনাল যারা আছেন তারা হচ্ছে কমনওয়েলথ ডিস্টেন্স লার্নিং এই স্কলারশিপটাতে অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড এখানে আমি আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে ফাহিম ভাই বলছিলেন যে ইট ইজ আ প্রেস্টিজিয়াস স্কলারশিপ। সো it is a prestigious scholarship, obviously it is, and এটার বেনিফিটটা আপনি কিন্তু লাইফ লং পাবেন। once you are a Commonwealth alumni, a scholar, you will be a scholar for a lifetime. আপনি 2 বছর পরে যদি দেশে যদি আপনি 2 বছরের জন্য আসেন, 2 বছর পরে যদি আপনি চান যে হচ্ছে আমি বাইরে আবার যাব, কাজ করতে যাব বা পড়াশোনা করতে যাবো, যাই করতে যাব না কেন, আপনার এই যে এই নামটা যে আপনি একটা কমনওয়েলথ স্কলার ছিলেন, it will help you so much in getting a job, in getting a livelihood in the UK and in other countries in Europe as well. Okay. So and obviously দেশেও তো আপনি যখন কমনওয়েলথ স্কলারশিপটা নিয়ে আসবেন, then দেশে আসার পরও you will get an overwhelming welcome from everyone. আপনার যারা হায়ারিং প্ল্যাটফর্মসে আছেন, এইচআরস অ্যান্ড রিক্রুটার্স, এদের কাছে এই কমনওয়েলথ স্কলারশিপটা অনেক বেশি ভ্যালুয়েবল। ওকে, বিকজ আপনারা নিজেরাই দেখেন আপনাদেরকে কিন্তু অনেক প্রসিডিউরস ফলো করে অ্যান্ড অনেক টাফ অ্যাপ্লিকেশন প্রসেসেস ফলো করার পরে দেন হচ্ছে আপনারা এই স্কলারশিপটা পান। And the UK government spends almost 50 lakhs taka in 1 year after you. So এটা খুবই high performance scholarship আমি বলবো। Okay, so yeah, it's a similar procedure as shared scholarship with fewer financial benefits, and it has a procedure that you must apply to an individual university to a selected course and get accepted with unconditional offer letter. Shared scholarship er motoi. But these programs are typically part-time, extending from 2 to 6 years. যেহেতু এটা প্রফেশনালদের জন্য, তাই এগুলা পার্ট-টাইমই রাখা হয়, বিকজ যাতে আপনার স্টাডি টাইমটা এন্ড আপনার কাজের টাইমটা ওভারল্যাপ না করে। ওকে, so ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পর আনকন্ডিশনাল অফার লেটারটা পাওয়ার পর you will apply to the CST website. Okay. এখন আমরা আসি আদার কমনওয়েলথ স্কলারশিপসে। সো আদার হচ্ছে দুইটা আছে, these are for PhDs. So the first one is Commonwealth PhD scholarships. This comes with regular benefits. আমার সাথে আমরা 22 জন কমনওয়েলথ স্কলারশিপ পেয়েছিলাম 23-24 ইয়ারে, অ্যান্ড ওখানে আমার সাথে প্রায় 10-12 জন এরকম ছিলেন যারা পিএইচডি স্কলারশিপ পেয়েছিলেন, অ্যান্ড আমরা 10-12 জন ছিলাম যারা হচ্ছে মাস্টার্স স্কলারশিপ পেয়েছিলাম। ওকে, ও অ্যান্ড পিএইচডি স্কলারশিপস এর জন্য আপনার শেয়ার স্কলারশিপ অ্যাভেলেবল না, মানে শেয়ার স্ট্রিমের মাধ্যমে আপনি জাস্ট মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বাট পিএইচডি স্কলারশিপটা ওইটা হচ্ছে আপনার ডাইরেক্টলি আপনার ওই যে ফার্স্টে আমি যেটা বলেছি যে ইউনিভার্সিটি আপনাকে নমিনেট করবে, দেন এডুকেশন বোর্ড আপনাকে নমিনেট করবে, সো এরকম স্ট্রিমের মাধ্যমে আপনাকে যেতে হবে পিএইচডি স্কলারশিপের জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান। And then আছে Commonwealth split side PhD scholarship. Split side টা হচ্ছে something like ধরেন আপনি দেশে পিএইচডি করছেন, এখন পিএইচডি তো মিনিমাম 3 থেকে 4 বছরের হয়, সো এই 3-4 বছরের মধ্যে আপনার মনে হলো যে 1 বছরের জন্য আপনি ইউকেতে গিয়ে এই রিসার্চটা করতে চান, which will be beneficial for your course, তখন আপনি হচ্ছে এই স্প্লিট সাইটের মাধ্যমে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি 1 বছরের জন্য ওখানে গিয়ে রিসার্চ করে আসতে পারবেন, and it will be a joint doctorate degree.
সো আপনি ইউকে যে হোস্ট ইনস্টিটিউশনে স্কলারশিপটা নিয়ে যাবেন, ওখানকারও আপনি ডিগ্রিটা পাবেন এন্ড বাংলাদেশের ইউনিভার্সিটি ডিগ্রিটাও পেয়ে যাবেন। সো ইটস এ জয়েন্ট পিএইচডি। ওকে। ও ওয়াও, শেষ। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসেনিং টু মি। অনেক ধৈর্য নিয়ে আপনারা শুনেছেন। অ্যান্ড আমি এখন হচ্ছে হুমায়রাকে রিকোয়েস্ট করব, if anyone has any questions to ask me, they can do it now. থ্যাংক ইউ সো মাচ আপু। অনেক ইনফরমেটিভ একটা সেশন ছিল। কমেন্ট বক্সে অনেকে হচ্ছে কোয়েশ্চেন করেছেন, এবং এছাড়াও কেউ যদি মাইক ওপেন করে কোয়েশ্চেন করতে চান প্লিজ হ্যান্ড রেজ করবেন, আমি একজন একজন করে দেখে নেব। কমেন্টের কোশ্চেন গুলো আগে শেষ করা হোক নাকি? আচ্ছা, ওটাও হচ্ছে এখান থেকেও আমরা নেই। ফারিহা আপু প্লিজ, আপনি মাইক ওপেন করে কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ অপু। কমনওয়েলথ শেয়ার আর কমনওয়েলথ দুটো দিকে একসাথে অ্যাপ্লিকেশন করা যাবে নাকি যে কোনো একটাতে করা যাবে? হ্যালো, হ্যাঁ, দুটোতে একসাথে অ্যাপ্লিকেশন করা যাবে। আলাদা আলাদা আপনি যেভাবে করতে চান আপনি করতে পারবেন, সমস্যা নেই। থ্যাংক ইউ অপু। আচ্ছা, কমেন্টে একজন জিজ্ঞেস করেছে অনার্স এন্ড মাস্টার্স এর সিজিপিএ রিকোয়ারমেন্ট ফর শেয়ার স্কলারশিপ। সিজিপিএ রিকোয়ারমেন্ট ফর শেয়ার স্কলারশিপ। আচ্ছা, সো শেয়ার স্কলারশিপটা কিন্তু আপনাকে আরেকটা বিষয় হচ্ছে আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনার যে লিভিং স্টাইপেন্ডটা আছে ওইটা হচ্ছে আপনাকে আপনার ইউনিভার্সিটি প্রোভাইড করে, হোস্ট ইউনিভার্সিটি। আর আপনার যে টিউশন ফি ওয়েভারটা আছে ওইটা আপনাকে সিএসসি প্রোভাইড করে ইন দ্য কমনওয়েলথ শেয়ার স্কলারশিপ। সো শেয়ার স্কলারশিপের ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টসটা হচ্ছে মেইন। ইউনিভার্সিটি আপনার নর্মালি ইউকে ইউনিভার্সিটিজ হচ্ছে আপনার আপার সেকেন্ড ক্লাস অনার্স হচ্ছে চায়, অ্যান্ড ইউকে রিকোয়ারমেন্টস আমাদের বাংলাদেশের রিকোয়ারমেন্টস এর তুলনায় একটু আলাদা। ওরা তো হচ্ছে আপনার সিজিপিএ তে কাউন্ট করে না, ওদের হচ্ছে আপনার থাকে অ্যাভারেজ, মেরিট অ্যান্ড ডিস্টিংশন। সো ডিস্টিংশন হচ্ছে ওরা 70 আপ হলে বোঝায়, অ্যান্ড মেরিট হচ্ছে 60 আপ হলে বোঝায়, অ্যান্ড অ্যাভারেজ হচ্ছে 50 আপ হলে বোঝায়। অ্যান্ড হচ্ছে কোর্স কনভার্জন করে হচ্ছে আপনি যদি 3.3 মিনিমাম হচ্ছে আপনার সিজিপিএ থাকে তাহলেও হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর কি। জান্নাতুল ফারিহা আপু হ্যান্ড রেজ করেছেন, মাইক ওপেন করে আপনি কোয়েশ্চেন করতে পারেন। আপু, আপনি কি কোনোভাবে একটু মানে আমাদের সিজিপি এর সাথে কম্পেয়ার করে একটু ডিটেলস বলতে পারবেন? আপু, এটা হচ্ছে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস এর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সো আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন ওই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। অ্যান্ড ওটা হচ্ছে আপনি একটু যদি গুগলে সার্চ দেন যে আমার ইউনিভার্সিটি হয়তো আপার সেকেন্ড ক্লাস অনার্স চাচ্ছে বা লোয়ার সেকেন্ড ক্লাস অনার্স চাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশি ডিগ্রির সাথে কিভাবে আমরা কম্পেয়ার করব, সো গুগলে আপনাকে বলে দিবে, বা হচ্ছে চ্যাট জিপিটি আছে আজকাল আমাদের কাছে, ওকেও জিজ্ঞেস করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, থ্যাংক ইউ আপু। সম্পদ ভৌমিক। থ্যাংক ইউ ম্যাম এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। তো ম্যাম আমার প্রশ্নটা ছিল ওই আপনি থিমের মধ্যে একটা বলছিলেন হচ্ছে অন্টারপ্রেনারশিপ যেটা, সেটা নিয়ে। তো অন্টারপ্রেনারশিপ এটা কি মানে এডুকেশনাল অন্টারপ্রেনারশিপ কি এটার মধ্যে কাউন্টেড? মানে আমি হচ্ছে ইংলিশ স্টাডিজ নিয়ে পড়তেছি, ইংলিশ ফর দ্য স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস ইসল। সো আমি হচ্ছে আমার নিজস্ব টেক প্ল্যাটফর্ম মানে অনলাইন প্ল্যাটফর্ম বা এই জিনিসগুলোর সাথে আমি কানেক্টেড এবং মানে এই জিনিসটা আমারও আছে। সো এইটা কি ম্যাম হচ্ছে অন্টারপ্রেনারশিপের মধ্যে পড়ে, মানে এডুকেশনাল অন্টারপ্রেনারশিপ? হ্যাঁ, যে কোনো এন্টারপ্রেনারশিপ আপনি যদি যে কোয়েশ্চেন্স গুলো আমি দিয়েছি ওগুলোর সাথে রিলেট করে আপনি অ্যান্সার করতে পারেন,
যে কোনো ধরনের এন্টারপ্রেনারশিপ ইজ এলিজিবল ফর অ্যাপ্লিকেশন। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ফারিহা নওশীন। আপু আমি কোয়েশ্চেনটা করেছিলাম, সরি মনে হয় হ্যান্ড মানে রেজ করা আছে। ওকে, এমডি মাইদুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম, আহ, আমি প্রফেশনাল, দেন আমি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি। তো এই মাস্টার্স শেষ করে আমি যদি সেকেন্ড মাস্টার্স এর জন্য অ্যাপ্লিকেশন করি, ওই ক্ষেত্রে কি আমাকে যে ডিপার্টমেন্ট থেকে নমিনেশন নিয়ে বোর্ডের মাধ্যমে কি অ্যাপ্লাই করতে হবে, নাকি শুধু ওয়েবসাইট থ্রুতে করলে হবে অক্টোবরে? জি, সো আমি যেটা করেছিলাম, আমি শেয়ার স্কলারশিপে যখন অ্যাপ্লাই করেছিলাম, আই ডিড সিম্পলি বিকজ ইট ওয়াজ আপ টু মি। ঠিক আছে, সম্পূর্ণ জিনিসটা আমার হাতে ছিল। অ্যান্ড 3টে রেফারেন্স লেটার আপনার লাগে, বাট এগুলা কোনোটাই হচ্ছে আপনার একাডেমিক রেফারেন্স লেটার হতে হবে এরকম বাধ্যকতা নাই। আপনি আপনার প্রফেশনাল লাইফের রেফারেন্স লেটার দিতে পারবেন। অ্যান্ড আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এই রেফারেন্স গুলা আপনাকে আপনার রেফারি যে আছে, রেফারিকে সাবমিট করতে হবে, আপনি কিন্তু সাবমিট করতে পারবেন না। তো আপনি মেক শিওর যে আপনার রেফারির সাথে আপনার সম্পর্ক খুব ভালো, অ্যান্ড হচ্ছে তার মাধ্যমে আপনি সাবমিট করতে পারবেন। সো ইটস প্রফেশনাল হলে কোনো সমস্যা নাই, একাডেমিক হতে হবে এমন কোনো ম্যান্ডেটরি না। ওই ক্ষেত্রে কি ম্যাম আমাকে বোর্ডের ওই যে নমিনেশন নিতে হবে? না 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 না। ওকে, আমি সরাসরি অক্টোবরের পোর্টাল ওপেন হলেই পারছি অ্যাপ্লিকেশন সাবমিট করতে? সরি, বুঝি নাই। মানে অক্টোবরে তো পোর্টাল ওপেন হয়, দেন তখনই তাহলে একটু জি সাবমিট জি, করতে পারবো? না থ্যাংক না ইউ না। ম্যাম। অক্টোবরে পোর্টাল ওপেন হলে আপনি তখন অ্যাপ্লিকেশন করবেন, বাট আপনি সাবমিশন রেফারেন্স লেটারের সাবমিশনটা করবেন যখন হচ্ছে ওরা আপনাকে মেইল করবে that you have been selected for the Commonwealth Shared Scholarship. Now tell your referees to submit the reference letters to this following email address or to this following link. So এই ইমেলটা ওরা করবে আপনাকে জুনের ফার্স্টে। ওকে, সো ইটস এ লং প্রসিডিওর, মানে হচ্ছে প্রায় 1 বছর মতো হাতে নিয়ে আপনাকে দেন অপেক্ষা করতে হবে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। ওকে, আপনি কমেন্ট বক্সে একজন জিজ্ঞাসা করছেন অনেক, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যাওয়া পসিবল কিনা। অফকোর্স পসিবল, এটা হচ্ছে আচ্ছা আমি হচ্ছে একটা কথা বলি, আমি কিন্তু ব্যাচেলার্স করেছি হোম ইকোনমিক্স কলেজ থেকে। ঠিক আছে, আপনারা অনেকেই হয়তো হোম ইকোনমিক্স এর নাম শুনে থাকবেন। সো মেইনলি হোম ইকোনমিক্স কলেজ বলতে আমরা বুঝি যে আচ্ছা হোম ইকোনমিক্স কি আর এমন, মানে হচ্ছে অনেক আমাদের মধ্যে অনেক প্রেজুডিসেস আছে যেগুলো হচ্ছে আমাদেরকে অনেক সময় অনেক অপরচুনিটিস অ্যাভেল করা থেকে হচ্ছে রেস্ট্রিক্ট করে রাখে বা দূরে সরায় রাখে। সো ইটস নাথিং লাইক দ্যাট। আপনি ন্যাশনালে পড়েন, আপনি যে কোনো ইউনিভার্সিটিতে পড়েন, আপনার মধ্যে যদি যোগ্যতা থাকে তাহলে আপনি ইউকে, ইউরোপ, যে কোনো জায়গায় যে কোনো ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করতে পারবেন। ইট টোটালি ডিপেন্ডস অন ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু, এই কোশ্চেনের জন্য আমি অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম। আচ্ছা, এরপরে আতিকা হাসান, আপনি কাইন্ডলি আনমিউট করে কোশ্চেন করতে পারেন। আপু আমার কোশ্চেনটা ছিল যে আপনি প্রথম দিকে বলেছিলেন কমনওয়েলথ স্কলারশিপের একদম ফার্স্ট যে প্রসেসটা, যেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে বা এডুকেশন বোর্ডের আন্ডারে পড়তে হয়, সেটা একটু লেন্দি প্রসেস, মানে কিছুটা টাইম লাগে। তো কতটুকু টাইম বা কি পরিমাণ মিনিমাম লাগে আমাদের, সেটা হচ্ছে অ্যাপ্রুভ হতে, যদি সেটা বলতেন ভালো হতো।
আপনারা কমনওয়েলথের যে স্ট্রিমে অ্যাপ্লাই করতে চান না কেন, সেপ্টেম্বর থেকে হচ্ছে আপনারা প্রসেসিং শুরু করে দিবেন, বিকজ কমনওয়েলথ ওদের অ্যাপ্লিকেশন উইন্ডোটা ওপেনই করা হচ্ছে অক্টোবর থেকে যে কোনো স্কলারশিপের জন্য। সো সেপ্টেম্বর থেকে আপনি প্রিপারেশন নেওয়া শুরু করে দিবেন, আপনার ফ্যাকাল্টিদেরকে বলবেন, ডিপার্টমেন্টকে বলবেন, অ্যান্ড হচ্ছে সবকিছু সেপ্টেম্বর থেকেই হচ্ছে আপনি ঠিকঠাক করে রাখা শুরু করে দিবেন। আপু থ্যাংক ইউ। জেরিন আহমেদ জিজ্ঞেস করেছেন হাউ ইম্পর্টেন্ট রিসার্চ এক্সপিরিয়েন্স ফর গেটিং দ্য স্কলারশিপ অ্যাজ এ বিজনেস স্টুডেন্ট। আচ্ছা, সো মাস্টার্স এর জন্য কিন্তু আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স এর দরকার নাই, প্রফেশনাল এক্সপিরিয়েন্স দরকার আছে, ঠিক আছে। পিএইচডি স্ট্রিমের জন্য আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স এর দরকার হয়, বিকজ পিএইচডি ইজ রিগোরাস প্র্যাকটিস ফর রিসার্চ একাডেমিশিয়ানস। সো যার কারণে হচ্ছে পিএইচডির জন্য এটা দরকার হয়, বাট মাস্টার্স এর জন্য কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স এর প্রয়োজন হয় না। আখি খাতুন আপু জিজ্ঞেস করেছেন পিএইচডি অ্যাপ্লাই পোর্টাল ওপেন কবে যেতে হবে? হ্যাঁ, সেম টাইমে পোর্টাল ওপেন হয় অক্টোবরের দিকে। আমি একটু ফাহিমকে অনুরোধ করবো আর কোনো কমেন্ট বা ইয়ে আছে কিনা একটু চেক করতে, কারণ আমি এখান থেকে প্রপারলি দেখতে পাচ্ছি না somehow। ফাহিম আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার মনে হয় বেসিক কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া হয়ে গিয়েছে। আর ম্যাম নিজেই যেহেতু বললেন যে উনি হোম ইকোনমিক্স থেকে পড়াশোনা করেছিলেন, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি মোটিভেশনাল। এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি এবং যেটাকে আগে আমরা সাত কলেজ বলতাম, ওখানকারও অনেক স্টুডেন্টস আছে, সো তাদের জন্য ম্যাম অনেক ইন্সপিরেশনাল ফিগার। বেসিক কিছু কোয়েশ্চেন যেটা হতে পারে, আমি সবারগুলা সাম আপ করে যদি ম্যামকে বলি যে আইএলটিএস স্কোর কিরকম লাগতে পারে বা এগুলো রিকমেন্ডেড আছে কিনা, কিংবা এটার জন্য আলাদা করে জিআরই জিম্যাটের যে এক্সামগুলো থাকে সেগুলো দেওয়ার প্রয়োজন আছে কিনা, বা একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট সে যদি মাস্টার্সে অ্যাপ্লাই করার চিন্তা করে কমনওয়েলথ স্কলারশিপের জন্য, তো তার জন্য কখন থেকে প্রিপারেশন নেওয়া বা অ্যাপ্লিকেশন করাটা ভালো হয়। সেটা কি ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টার থেকে বা ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টার থেকে, নাকি আরো আগে থেকে, নাকি অনার্সের রেজাল্ট দেওয়ার পরে এটা নিয়ে অ্যাপ্লিকেশন সবকিছু শুরু করতে হবে, কিংবা সব মিলে এটা কয় বছরের স্টাডি ভিসা পাওয়া যায়, বা 4-5 বছর পরে ফিরে আসতে হয় কিনা, নাকি আরো আগে ফিরে আসতে হয়, বা এই ব্যাপারগুলো বেসিক্যালি সবার খুব কমন। আর পেমেন্টের ব্যাপারটা এটা নিয়ে যদি ম্যাম একটু বলেন সব মিলে প্লিজ। হ্যাঁ, আচ্ছা, সো আমি এখানে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, আনিকা আঞ্জুম হচ্ছে বলেছেন, প্লাস ফাহিমও বলেন যে কতটা এক্সপেন্সিভ। সো ইটস, আমি তো ফার্স্টেই হচ্ছে আপনাদেরকে বলেছি যে ইট রিকোয়ার্স জিরো মানি, মানে আপনার অ্যাপ্লিকেশনের জন্য, ভিসা প্রসেসিং এর জন্য, আপনার বাইরে যাওয়ার জন্য, কোনো কিছুর জন্য আপনার কোনো টাকা পয়সার প্রয়োজন নাই। আপনি জাস্ট আপনার লাগেজ কেনার জন্য টাকা পয়সা প্রয়োজন, অ্যান্ড আপনার যে কাপড় চোপড় যেগুলো হচ্ছে বেসিক, যেহেতু ইউকে তো অনেক ঠান্ডা, সো ওখানে হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট কাপড় চোপড় এগুলো হচ্ছে নিয়ে যেতে হবে, দ্যাটস ইট। এর বাইরে কোনো ফি প্রোভাইড করতে হয় না। অ্যান্ড হচ্ছে অনার্সের স্টুডেন্ট যদি মাস্টার্সে পড়তে চায় তাহলে কখন থেকে অ্যাপ্লাই শুরু করবে। সো আপনারা হাতে 2 বছর রাখবেন, ঠিক আছে। যদি আপনি কমনওয়েলথ স্কলারশিপে অ্যাপ্লাই করতে চান, হাতে 2 বছর রাখবেন। ফার্স্ট ইয়ারে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আইএলস এর জন্য প্রিপারেশন নেবেন। এখন আইএলস স্কোর মিনিমাম কত হওয়া লাগবে এইটা ডিপেন্ড করবে আপনার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টের উপর। অনেক ইউনিভার্সিটি আছে, অনেক কোর্স আছে যেগুলো জাস্ট 5.5 চায়, আবার অনেক কোর্স আছে যেগুলো প্রত্যেকটা সাবসেটে 7 করে চায়, ঠিক আছে।
সো আমার যেমন ছিল হচ্ছে আমার ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট ছিল 6.5। সো আপনি হচ্ছে সেরকম ভাবে ওদের রিকোয়ারমেন্টস দেখে দেন আপনি আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করতে পারেন। যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি একদম ফার্স্ট এই অক্টোবরে উইন্ডোতে ওরা উইন্ডো ওপেন করবে, এই অক্টোবরে অ্যাপ্লাই করে হচ্ছে আপনি পেয়ে যাবেন। এইটা হচ্ছে আপনার অ্যাজিউম করাটা একটু ডিফিকাল্ট। সো আমি আমার বিষয়টা যদি আমি বলি, এটা খুবই উইয়ার্ড একটা সিচুয়েশন ছিল আমার ক্ষেত্রে, বিকজ আমি কমন স্কলারশিপে অ্যাপ্লাই করবো এরকম চিন্তা ভাবনাও করি নাই। হ্যাঁ, সো আমি জাস্ট ইউনিভার্সিটি স্টার্লিং এ অ্যাপ্লাই করলাম, অ্যান্ড অ্যাপ্লাই করার কয়েকদিন পর হচ্ছে আমি একটা আনকন্ডিশনাল অফার লেটার পেলাম। অ্যান্ড পাওয়ার পর মনে হলো যে দেখি কোনো স্কলারশিপ আছে কি না। সো আমি স্কলারশিপ ঘাটতে ঘাটতে এই কমনওয়েলথ শেয়ার স্কলারশিপটা পেলাম। অ্যান্ড ওখানে হচ্ছে আপনার 2 দিন ছিল ডেডলাইন ক্রস হওয়ার, মাত্র 2 দিন বাকি ছিল। আমি সারা রাত বসে বসে জেগে জেগে ওই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দেন হচ্ছে জুনে আমাকে নোটিফাই করা হয় দ্যাট আই গট দ্য স্কলারশিপ। সো এই জিনিসটা আপনারা করবেন না এই কারণে, বিকজ আমি বলবো আমি এক্সট্রিমলি লাকি ছিলাম, আল্লাহ নিজ হাতে আমাকে দিছেন, বাট ইট উইল নট অলওয়েজ বি দ্য কেস। ওকে, সো আপনি ফার্স্ট ইয়ারে ট্রাই করবেন স্কলারশিপ উইন্ডো ওপেন হওয়ার সাথে সাথেই যে আপনি থিম গুলো দেখবেন। আপনার যদি শেয়ার স্কলারশিপ অ্যাপ্লাই করতে চান, থিম গুলো দেখবেন, ইউনিভার্সিটি গুলো দেখবেন, অ্যান্ড সেই হিসেবে আপনি আপনার কোর্স চুজ করে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেবেন। যারা ডাইরেক্ট স্ট্রিমে অ্যাপ্লাই করতে চান তারাও হচ্ছে ওই সময়টাতে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেবেন। 3 থেকে 4 মাস প্রিপারেশন নিয়ে আপনি আইএলটিএসটা দিবেন। দেন আইএলটিএস দেওয়ার পরে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন প্রসিডিওর কিভাবে অ্যাপ্লাই করতে হবে এই জিনিসটা হচ্ছে আপনি প্র্যাকটিস করতে থাকবেন। ঠিক আছে, প্র্যাকটিস করতে করতে দেন হচ্ছে একটা সময় গিয়ে যখন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ নাও ইটস অ্যাপ্রোপ্রিয়েটলি রিফারবিশড, তখন হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যান্ড অ্যাপ্লাই করার পরে হচ্ছে আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে। বললামই তো যে ডিসেম্বর হচ্ছে ওদের ডেডলাইন থাকে, অ্যান্ড ওরা জুনে জানায় যে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়েছে কিনা। সো 6 মাসে একটা টাইম, অনেক লং টাইম, ডোন্ট ওয়েস্ট ইট। ইন দ্য মেইন টাইম যদি আপনার মনে হয় যে আপনি অন্য কোনো অ্যাপ্লিকেশন করবেন, আপনি করতে থাকবেন, বিকজ কোনো ভরসা নাই, যেখানে হবে আলহামদুলিল্লাহ। সো এই যদি না আপনার কমনওয়েলথ স্কলারশিপের প্রতি অনেক বেশি প্যাশন থাকে যে হচ্ছে আমাকে এটাই পেতে হবে, ঠিক আছে, সো জুনে হচ্ছে আপনি ওরা জানানোর পর হচ্ছে আপনি 1 বছর মাস্টার্স পড়াশোনা করবেন। এন্ড দেন 1 বছর পরে যদি আপনি পিএইচডির জন্য কোয়ালিফাই হন তাহলে আপনি ওখানেই থেকে যাবেন, পিএইচডি কমপ্লিট করবেন। তারপর আপনি দেশে আসবেন কি আসবেন না এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি ওখানে জব পেয়ে যান জব করবেন, বা দেশে আসতে মন চাইলে দেশে আসবেন। আর যদি মাস্টার্স কমপ্লিট করার পর আপনার যদি পিএইচডি তে এনরোল হতে না পারেন তাহলে আপনাকে 2 বছরের জন্য দেশে আসতে হবে। এসে আপনার স্কিল গুলাকে আপনি কিভাবে কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করছেন এটা দেখাতে হবে। এন্ড দেন 2 বছর পরে আপনি আবার বাইরে যাওয়ার জন্য বা ইউকে তে যাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ও আরেকটা বিষয় হচ্ছে যে 2 বছরের জন্য আপনি জাস্ট ইউকে তেই যেতে পারবেন না, বাট ইন দ্য মিন টাইম আপনি চাইলে অন্য যে কোনো দেশে যেতে পারবেন। ঠিক আছে, আপনি ধরেন 1 বছর পর ইউএসএ তে একটা অপরচুনিটি পান, আপনি ওখানে চলে যেতে পারবেন। সো জাস্ট ইউকে তেই হচ্ছে আপনি 2 বছরের জন্য অ্যালাউড না। অনেক কথা বলে ফেললাম, সরি। সম্পদ ভৌমিক, আপনারা হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ ম্যাম, জাস্ট একটু জানার জন্য, আপনি যেহেতু এত কিছু বললেন, মানে কেউ যদি মনে করে যে মাস্টার্সটা করার পরে সে হচ্ছে পিএইচডিটা সেখানে পেলো না,
মানে ওখানে তো অনেক মানে কম্পিটিটিভ প্লাস অনেক কিছু, সে অন্য কোনো একটা দেশে পিএইচডি পাইলো, লাইক হচ্ছে অস্ট্রেলিয়া কিংবা জাপান এই সমস্ত দেশে পাইলো, তো সেই ক্ষেত্রে কি ম্যাম হচ্ছে কোনো ক্লজ থাকে যে মাস্ট 2 বছর দেশে থাকতেই হবে বা অন্য দেশে পিএইচডি করা যাবে না, এরকম কি মানে কোনো ক্লজ থাকে নাকি মানে এটা হচ্ছে ফ্লেক্সিবল? না না, আমার সাথে আমার নাইজেরিয়ান একজন ফ্রেন্ড ছিল, সে হচ্ছে ইউএসএ চলে গেছে পিএইচডি করার জন্য। সো আপনি চাইলে যে কোনো অন্য দেশে যদি পিএইচডি অফার পান চলে যেতে পারবেন। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। জান্নাতুল আপু, ফারিদা। আচ্ছা এই যে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন যে হচ্ছে 2 বছর হচ্ছে দেশে থাকতে হবে, এরপর এক্স্যাক্টলি কি করতে হবে? এরপর আপনি ক্লিয়ার হয়নি। না না, 2 বছর দেশে থাকতে হবে বলতে আমি আমি কিন্তু এটা বুঝাই নাই যে ওরা 2 বছরের জন্য আপনাকে কোনো কন্ট্রাক্টে বেঁধে রাখবে। 2 বছর আপনি ধরেন আমি এখন দেশে আসছি, সো আমি এখন একটা জায়গায় জব করতেছি, সো ওরা আমাকে 6 মাস পিরিয়ড গেলে একটা ফর্ম দেয়, that what you have learned, how you are implementing it. সো আমি এই ফর্মটা ফিল আপ করবো, দেখে জাস্ট সাবমিট করে দিই, দ্যাটস ইট। সো 2 বছর পরে আপনি কি করবেন না করবেন, ইটস টোটালি আপ টু ইউ। আপনি যদি দেশেই থাকতে চান দেশেই থাকবেন, ধরেন আপনি খুব বড় কোনো বিজনেস এস্টাবলিশ করে ফেলেন, আপনি দেশেই থাকবেন, বা যদি আপনি বাইরে যেতে চান বাইরে যেতে পারবেন, ইউকে তে যদি আপনি কোনো জব অফার পেয়ে যেতে চান যেতে পারবেন, ইটস টোটালি আপ টু ইউ। মানে 2 বছর তাদের সার্ভেলেন্সে থাকতে হবে, কাইন্ড অফ এরকম? সার্ভেলেন্সটা খুব যে একদম ওরা আপনার উপর বাইনকুলার্স দিয়ে হচ্ছে চোখ রাখবে এরকম না, মানে হচ্ছে আপনাকে একটা কন্ডিশনের মধ্যে থাকতে হবে, হ্যাঁ, বিকজ ওদের দেশে কি ধরেন আপনি যখন ভিসা প্রসেসিং হয়, ঠিক আছে, আপনি কমনওয়েলথ স্কলারশিপ পেয়েছেন, এটা কিন্তু ভিসা অফিসে সবাই জানে, ওদের ওখানে সবাই ওদের কম্পিউটার সিস্টেমে কম্পিউটারাইজ করাই থাকে। সো আপনি ধরেন 2 বছর আগে 1 বছরের মাথায় আপনি ইউকেতে গেলেন, আপনি একটা জব অফার পেয়েছেন, আপনি ভাবলেন যে ধাত্রী কি 2 বছর কি অপেক্ষা করে, আমি 1 বছর হয়েছে আমি এখন চলে যাই ইউকেতে যাই। তো আপনি যাবেন, যাওয়ার পরে ইমিগ্রেশন অফিসার যখন কম্পিউটারে আপনার এই ভিসার ইয়েটা আপনার ছবিটা দিয়ে ক্লিক করবে, আপনার আইডি দিয়ে ক্লিক করবে, তখন সে দেখতে পাবে যে আপনি কমনওয়েলথ স্কলার, আপনি 2 বছর আগে চলে আসছেন ইউকেতে। তো তখন সে আপনাকে কিছুই বলবে না, সে জাস্ট আপনাকে রিটার্ন ফ্লাইটে বাংলাদেশ পাঠিয়ে দিবে, দ্যাটস ইট, এটাই হবে, আর কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। শ্রাবণী রয় আপু। আপু আমি জানতে চাচ্ছিলাম যে কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপে অ্যাপ্লাই করার পরে কোনো ইন্টারভিউ হয় কিনা ফর্মালি? না, ইন্টারভিউ হয় না, কিন্তু জুনে যখন ওরা আপনাকে জানাবে ইফ ইউ আর সিলেক্টেড অ্যান্ড ইফ ইউ হ্যাভ বিন সিলেক্টেড, তখন ওরা কনজিকিউটিভলি অনেকগুলো মেইল পাঠায়, আপনাকে খুবই অ্যালার্ট থাকতে হবে যাতে একটা মেইলও আপনার মিস না হয়, অ্যান্ড ওইটার রিপ্লাই আপনাকে খুবই ইনস্ট্যান্টলি করতে হবে, ঠিক আছে, বিকজ একটুখানি ডিলে হলেই ওরা এই স্কলারশিপটা নিয়ে অন্য কারো কাছে চলে যাবে। সো ইউ নিড টু বি কনস্ট্যান্টলি কশাস আর কি, এটাই। লামিয়া হাসান বর্ষা আপু। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ম্যাম, আমার জানার ছিল যে আমরা যে হচ্ছে এই যে আপনি যে বলেন যে ইউনিভার্সিটি থেকে একটা হচ্ছে নমিনেশন টাইপের হবে বা নমিনেট করতে হবে, তো এটার মেইনলি প্রসেসটা কি? সাপোজ যদি ইউনিভার্সিটি ফ্যাকাল্টি বা ইউনিভার্সিটির চেয়ারম্যান উনি যদি হেল্প করতে না চায়, তো ওটার প্রসেসটা কি? আর হচ্ছে জানতে চাচ্ছিলাম যে 4-1 এর রেজাল্ট দেওয়ার পরে অ্যাপ্লাই করা যাবে কিনা, টোটালি মানে ব্যাচেলর রেজাল্ট যদি না পাই। না, আপনাকে পুরো ব্যাচেলর রেজাল্ট নিয়েই হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, কোনো ধরেন আপনার 8 সেমিস্টারের মধ্যে 1 সেমিস্টার বাকি এরকম সময় অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, আর আইএলটিএস কি ম্যান্ডেটরি?
হ্যাঁ, আইএলটিএস ম্যান্ডেটরি। কমনওয়েলথ স্কলারশিপের জন্য আইএলটিএস ম্যান্ডেটরি, এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে। আর ফার্স্ট কোশ্চেনটা যেন কি ছিল? ম্যাম হচ্ছে ইউনিভার্সিটির ওই যে নমিনেশনের প্রসেসটা হ্যাঁ, যদি হ্যাঁ, সাপোজ আমার হেল্প না করতে চাই, তো এটা যদি একটু ডিটেলস জানাইতেন। হ্যাঁ। সো ফ্যাকাল্টি আপনাকে হেল্প করতে চাইবে না কেন? আপনার ডিপার্টমেন্ট, আমরা যেমন জানি অনেক মিনস আছে যে ঢাকা ইউনিভার্সিটিতে আপনার লাঞ্চের পরে যেতে হয়। সো লাঞ্চের পরে গেলেও কিন্তু তারা কাজ করে দেয়, ঠিক আছে? সো আপনার যদি খুব ইচ্ছা থাকে যে আপনি ডিরেক্ট স্ট্রিমে অ্যাপ্লাই করবেন, আপনি আপনার ডিপার্টমেন্টকে জানাবেন আপনার ইচ্ছাটার কথা। তাদেরকে আপনার একটু হয়তো তারা গড়িমসি করবে, বলবে যে যেরকম আমাদের ইউনিভার্সিটিজ নর্মালি হয় আর কি, আমরা দেখি। সো তারা হয়তো বলবে যে আপনার রেজাল্ট কি, আপনার ইচ্ছা কি, হ্যান ত্যান অনেক কোয়েশ্চেন্স করবে। বাট আপনাকে পেশেন্স নিয়ে সেগুলোর অ্যান্সার করতে হবে। অ্যান্ড যদি আপনি মাস্টার্স ডিরেক্ট স্ট্রিমে করতে চান, দেন ওনাদের সাথে কোঅপারেট করতে হবে, ট্রাই করতে হবে যাতে ওনারা আপনাকে নমিনেট করে দেয়। ম্যাম এটা কি মানে রিকমেন্ডেশনের মতো যে হচ্ছে টিচাররা করবেন, নাকি ডিপার্টমেন্টের যে হেড যিনি চেয়ারম্যান যিনি ওনার কাছ থেকে নিতে হবে, মানে প্রসেসটা কি এরকম? ডিপার্টমেন্ট হেড করে দিবে। বাট আপনার ফ্যাকাল্টিরা হচ্ছে আপনাকে রেকমেন্ড করবে, বিকজ মাস্টার স্কলারশিপের জন্য আপনার রেফারেন্সটা হচ্ছে আপনার একাডেমিক রেফারেন্সটাই লাগে। জি ম্যাম, বুঝতে পারছি। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম, আমার কোয়েশ্চেনটা ছিল যে আমাদের কি জিআরই বা জিম্যাট এগুলো মানে দিতে হবে কিনা? না না, জিআরই জিম্যাট হচ্ছে আপনার ইউএসএ, কানাডা এই সমস্ত দেশের জন্য লাগে। ইউকে এর জন্য আইএলটিএস, ইউকে এন্ড ইউরোপের জন্য আইএলটিএস। জেরিয়া আহমেদ আপু। আসসালামু আলাইকুম। আমার কোশ্চেনটা ছিল, যদি আমি গ্রাজুয়েশনের পর 1 বা 2 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করার পর যদি আমি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কি আমার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? আপনি কি ডিরেক্ট স্ট্রিম, যেটা মাস্টার্স ডিরেক্ট স্কলারশিপ, ওইটার কথা বলছেন? শেয়ার। ও না, শেয়ারডে কোনো প্রবলেম হবে না। অ্যান্ড মাস্টার্স ডিরেক্ট যেটা, সেটাতে কোনো প্রবলেম হবে না। শেয়ারের ক্ষেত্রে কিন্তু কোনো এজ লিমিট নাই, আপনি যে কোনো এজে যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন শেয়ার স্কলারশিপে। তানভীর হোসেন ভাইয়া। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আমি হচ্ছে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। আমি যে বিষয়টা জানতে চাচ্ছি, এটা যেহেতু একটা প্রেস্টিজিয়াস ডিগ্রি, তো এখানে সিলেক্ট করার ক্ষেত্রে এখানে নিশ্চয়ই অনেকজন অ্যাপ্লাই করে, অনেক মানুষ, তো এটা এখানে সিলেক্ট করার ক্ষেত্রে কোন মানদণ্ডগুলো আসলে যাচাই করা হয়? নিশ্চয়ই কিছু মানদণ্ড রয়েছে, সেগুলো যদি একটু বলতেন। হ্যাঁ, এটা তো অবশ্যই অনেক কম্পিটিটিভ। আমাদেরকে হচ্ছে 725 জন মোট সিলেক্ট করেছিল আমাদের সময় কমনওয়েলথ কান্ট্রিজ থেকে, বাট অ্যাপ্লিকেশন পড়েছিল 39,000, ঠিক আছে? সো মানদণ্ড বলতে আমি আপনাকে যেই কোয়েশ্চেন গুলো দেখালাম, আপনাদেরকে যে কোয়েশ্চেন গুলো দেখালাম, সো ওই কোয়েশ্চেন গুলোর আনসার গুলাই আপনারা কতটা অনেস্টলি দিতে পারছেন, ওইটাই হচ্ছে আপনার মানদণ্ড। এটা হচ্ছে শেয়ার স্কলারশিপের ক্ষেত্রে। আর ডিরেক্ট স্ট্রিমের ক্ষেত্রে মানদণ্ড হচ্ছে আপনার ডিপার্টমেন্ট এবং আপনার এডুকেশন বোর্ড। তারা যদি মনে করে that this student have fantastic results and he or she deserves an opportunity like this, তাহলে হচ্ছে তারা আপনাকে, তাদের রেকমেন্ডেশনটাই মানদণ্ড। সো এটা আসলে বলা ঠিক পসিবল না যে হচ্ছে এই জিনিসগুলো ফলো করলে আপনি স্কলারশিপটা পেয়ে যাবেন। আপনার কোশ্চেনের অ্যান্সারে আপনি কতটা অনেস্টলি অ্যান্সার করছেন এবং কতটা আপনি রিলেট করতে পারছেন, এটার উপর ডিপেন্ড করবে। লাস্ট একটা কোশ্চেন নেব তাসমিয়া ফাতেমা আপু থেকে।
আসসালামু আলাইকুম আপু। আপু, কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের কথা বলেন, সেক্ষেত্রে কি আমাদের ডিপার্টমেন্ট থেকেও হচ্ছে রিকমেন্ডেশন লেটার যেটার কথা আপনি বলছেন সেটার প্রয়োজন হতে পারে? না না, শেয়ার স্কলারশিপের ডিপার্টমেন্ট থেকে আপনার রিকমেন্ডেশনের কোনো প্রয়োজন নাই। আপনি চাইলে তিনটাই আপনি প্রফেশনাল স্কলারশিপ, প্রফেশনাল রেফারেন্স দিতে পারবেন। এন্ড আরেকটা বিষয় হচ্ছে আমি বলি, আপনারা কিন্তু ভয় পাবেন না, হ্যাঁ, যে অনেক ডিফিকাল্ট প্রসিডিউরস, বিকজ এটা কিন্তু সরি, আপনাকে অনেক ভেঙে ভেঙে আসছে কথা। তাসমিয়া, আপনি আপনার কোয়েশ্চেনটা চ্যাট বক্সে লিখে দেন, আমি আসলে বুঝতে পারছি না, কথাটা অনেক ভেঙে ভেঙে আসছে আপনার। আপু, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা আমার মনে হয় অনেক লম্বা একটা কোশ্চেনের অ্যান্সার সেশন হয়ে গেছে, এবং আপনাকে অনেক ধন্যবাদ এত ধৈর্য ধরে সবার কথা শুনেছেন এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমি এই পর্যায়ে আমাদের সেশন প্রায় শেষের দিকে, আমি এই পর্যায়ে আমাদের টিওআরএস এর জয়েন্ট সেক্রেটারি শম্পা আক্তারকে অনুরোধ করব আমাদের এই সেশনটা শেষ করে দেওয়ার জন্য এবং কিছু বক্তব্য রাখার জন্য সবার উদ্দেশ্যে। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, আমাকে শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি শম্পা আক্তার, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের 24-25 কমিটিতে জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছি। আমার প্রথমে আমি তানহা ইনিতা ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে ম্যাম এত ব্যস্তময় সময়ের মধ্যে থেকেও আমাদেরকে সময় দিয়েছেন এবং খুব সুন্দরভাবে কমনওয়েলথ স্কলারশিপটা নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন, যেটা মূলত আমাদের পার্টিসিপেন্টদের বুঝতেও খুব সাহায্য করছে। এবং আমি দেখতেছিলাম যে সেশনটা শেষ পর্যন্ত কোনো 100+ মানুষ অ্যাক্টিভ ছিল। এখন রাত বাজে 10:30, বাট এখনো অনেক মানুষ আছে মানে জানার জন্য, মানে সবাই খুব আগ্রহী এবং সেশনটা আসলেই খুব এনজয়েবল ছিল। এজন্য ম্যামকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ট্রেজারার হুমায়রা আনজির আপুকে অনেক ধন্যবাদ, আপু খুব সুন্দরভাবে সেশনটা হোস্ট করেছেন। আর সর্বোপরি আমাদের যারা পার্টিসিপেন্ট, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের আগ্রহের কারণে আমরা আসলে আরো অনুপ্রেরণা পাই নতুন নতুন কিছু আপনাদেরকে দেওয়ার জন্য। এবং আপনারা হয়তো এখানে মূলত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের বা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা, অন্য অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনারা আছেন, কিন্তু যেহেতু আমাদের রিসার্চ সোসাইটিটা মেইনলি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বেস করে, তো আজকের প্রোগ্রামটা মূলত অন্যরাও পার্টিসিপেট করার সুযোগ পেয়েছেন, এটা ভালো বিষয়। আমরা এরকম কিছু সবাইকে দেওয়ার জন্য ট্রাই করি সব সময়। তো সেক্ষেত্রে যেটা বলবো যে আপনাদের জন্যই মূলত আমাদের সকল প্রোগ্রাম বা করে থাকি আমরা মূলত। তো আপনারা অ্যাক্টিভ থাকবেন। আমাদের সকল আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজ আছে, সবসময় আমরা সকল আপডেট ওখানে দিয়ে থাকি। যেমন আমাদের প্রেসিডেন্ট বলল আগামী 20 তারিখও আমাদের একটা স্কলারশিপ নিয়ে এরকম সেশন অনুষ্ঠিত হবে। তো আপনারা যারা পার্টিসিপেট করতে চান ওখানে আমাদের ফেসবুক পেজ বা গ্রুপে একটু দেখবেন, চেক করবেন, তাহলে হয়তো আপনারা উপকৃত হতে পারবেন। আর আপনাদের জন্য মূলত আমাদের এই প্রোগ্রাম গুলো করা। তো রাত অনেক হলো, আর কথা বাড়াবো না। তো এটাই, সবাই ভালো থাকবেন। তো আপু শেষ করে দেন। শুভরাত্রি সবাইকে। অসংখ্য ধন্যবাদ শম্পা, এবং তানহা আহমেদ আপুকে আবারও অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদের
সাথে 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে, 1.5 ঘন্টা যাবত আপু আমাদের সাথে থ্যাংক আছে। ইউ সো মাচ আপনাদের সবাইকেই। ইট ওয়াজ মানে খুবই স্পন্টেনিয়াস পার্টিসিপেশন ছিল এন্ড আমিও খুব এনজয় করেছি। ডিওআরএস কেও ধন্যবাদ খুবই সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য। সো ওভারঅল থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। এবং আজকে যারা শেষ পর্যন্ত আছেন ছিলেন পার্টিসিপেন্টদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য, অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। এবং আমাদের যারা এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সেশনটা প্রপারলি মানে এক্সিকিউট করার জন্য, করতে হেল্প করার জন্য। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।